আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মী, যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসটি দেখছেন সকলকে জানাই হারুন মোল্লা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুন মোল্লা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসা অবস্থান করছো এবং হারুন মোল্লা কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করছো এবং উপকৃত হচ্ছে। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আমরা প্রথম মাসিক পরীক্ষার সম্ভাব্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ের আলোকে তোমাদের মাসিক পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা, তার জন্য আজকের এই বিশেষ ক্লাস। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। আজকে শ্রেণী একাদশ তারিখ অর্থনীতি প্রথম পত্রে আমরা অধ্যায় হলো প্রথম। তাহলে আজকে আমরা আলোচনা করব একটি সোজা একটি বিষয় অর্থনীতির। সেই বিষয়টি দেখো, এখান থেকে কোশ্চেন আসলে তোমরা পরীক্ষায় প্রায় বোর্ডের কোশ্চেন প্রায় এবং কলেজের টেস্ট পিটেস্ট সেখান থেকে কোশ্চেনগুলো আসে। তাহলে আজকে আমরা আলোচনা করব মূলত, তোমরা এগুলো নোট করে ফেলো, অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা কি এটা আমরা জানব। 2 নম্বর আমরা জানব অর্থ ব্যবস্থার প্রকারভেদ। অর্থ ব্যবস্থার প্রকারভেদ। 3 নম্বর আমরা যে বিষয়টি আলোচনা করব, যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে আজকে আমরা মূলত অর্থ ব্যবস্থা। এটা খুব একটা সোজা বিষয়, এখান থেকে প্রত্যেকবারই কোশ্চেন থাকে সৃজনশীল। তোমাদের কলেজের যত পরীক্ষা হবে এখান থেকে কোশ্চেন থাকবে, টেস্ট পি টেস্ট এবং এর ফাইনাল পরীক্ষাও এখান থেকে কোশ্চেন হবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থ ব্যবস্থা বলতে কী বুঝি? যেসব প্রাতিষ্ঠানিকগত কাঠামো অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে বলা হয় অর্থ ব্যবস্থা। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আবার বিষয়টি খেয়াল করি, যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো দ্বারা একটি দেশের যে সকল প্রতিষ্ঠানগত কাঠামো অর্থনৈতিক কার্যকলাপের দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে বলা হয় কি? অর্থ ব্যবস্থা। তাহলে অর্থ ব্যবস্থাকে যদি আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করি, এভাবে বলা যায় যে মানুষের সম্পত্তির অধিকার, উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি বিষয়ের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই প্রাতিষ্ঠানিক আইনগত কাঠামোকে অর্থ ব্যবস্থা বলে। তাহলে আমরা এক কথায় মনে রাখব যে সকল প্রতিষ্ঠানগত কাঠামো ও অর্থনৈতিক কার্যকলাপ দ্বারা একটি দেশে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় অর্থব্যবস্থা। তাহলে এটা আমরা শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল কোশ্চেনে আমাদের ক নম্বরে এই বিষয়টি থাকে যে অর্থব্যবস্থা কী। তাহলে অর্থব্যবস্থা বলতে কী বুঝি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে এখন আসো, বর্তমান বিশ্বের 4 ধরনের অর্থব্যবস্থা কার্যকর আছে। তাহলে অর্থ ব্যবস্থার প্রকারভেদ। অর্থ ব্যবস্থার প্রকারভেদ। অর্থ ব্যবস্থাকে বর্তমানে 4 ভাগে কার্যকর আছে। একটি হলো পুঁজিবাদী। তোমার পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। 2 নম্বর হলো তোমার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। 3 নম্বর হলো মিশ্র অর্থ ব্যবস্থা, মিক্সড ইকোনমি।
4 নম্বর হলো ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা। তাহলে বর্তমান বিশ্বের আমাদের 4 ধরনের অর্থব্যবস্থা আমরা দেখতে পাই। একটা হলো পুঁজিবাদী, এর অপর নাম হলো ধনতান্ত্রিক, এর অপর নাম হলো বাজার অর্থব্যবস্থা। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অপর নাম হলো নির্দেশমূলক অর্থব্যবস্থা। আর একটা হলো মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বিষয়টি মুখস্থ করে ফেলবে যে অর্থব্যবস্থার সংজ্ঞা এবং অর্থব্যবস্থার প্রকারভেদ। তাহলে অর্থব্যবস্থাকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হলো ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী। এখন তাহলে আমরা এগুলো আশা করি তোমরা খাতায় নোট করে ফেলবে। এখন আসলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের তাহলে অর্থব্যবস্থার প্রকারভেদ জানলাম। অর্থব্যবস্থাকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা, অর্থাৎ পুঁজিবাদীর অপর নাম হলো ধনতান্ত্রিক, এর অপর নাম হলো বাজার অর্থব্যবস্থা। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অপর নাম হলো কি নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা আর ইসলামী অর্থব্যবস্থা। তাহলে এখন আমরা আজকে আলোচনা করব মূলত আমরা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা বাজার অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে এখান থেকে আমাদের মূলত যে কোশ্চেনটা পরীক্ষা আসে সেই কোশ্চেনটা পড়ে বুঝতে হয় যে একটা উদ্দীপকে গল্প আকারে থাকে, সেখান থেকে কোন ধরনের অর্থব্যবস্থা সেই বিষয়টা আমাদের আইডেন্টিফাই করতে হয় যে এটাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা না মিশ্র না ইসলামী না সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ তুমি যদি গল্পটা বা অনুচ্ছেদটা বা উদ্দীপকটা পড়ো তাহলে তোমার সামনে ক্লিয়ার হয়ে আসবে যে এটা এই ধরনের অর্থব্যবস্থা। তো সাধারণত আলোচনা করে বলা হয় যে এখানে কোন অর্থব্যবস্থা নিয়ে কথা বলা হচ্ছে, তার 3টি বৈশিষ্ট্য আলোচনা করো বা তার সম্পর্কে আলোচনা করো, এই বিষয়গুলো। তাহলে এখন আমরা জানব যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। তাহলে আজকে আমরা শিখব ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি। তারপরে আমরা শিখব যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। আমরা বৈশিষ্ট্যসমূহ, তার মানে আমি যদি বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আমি যে এটা কোন ধরনের অর্থব্যবস্থা সেটা আমি আইডেন্টিফাই করতে বা চিহ্নিত করতে আমার জন্য সমস্যা হবে না। তাহলে এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি আমরা সেটা জানি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে উৎপাদন উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং মুনাফার ভিত্তিতে উৎপাদন পরিচালিত হয়। এরকম একটি অর্থব্যবস্থাকে আমরা বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে এবং উৎপাদনের সব কিছু মুনাফার ভিত্তিতে পরিচালিত হবে, এরকম একটি অর্থব্যবস্থা। অর্থাৎ সম্পদের সব মালিকানা থাকবে ব্যক্তির, রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না, সব কিছু পরিচালিত হবে মুনাফার উদ্দেশ্য করে। এরকম অর্থব্যবস্থা যখনই বলা হবে তখন আমরা সেটাকে বলবো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা বাজার অর্থব্যবস্থা। তাহলে তোমাদের বিষয়টি পরিষ্কার হলো কিনা যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা বাজার অর্থব্যবস্থা বলতে কী বুঝি। তাহলে যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা থাকবে ব্যক্তির, উৎপাদন হবে মুনাফার ভিত্তিতে, রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না, এরকম একটি অর্থব্যবস্থাকে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলবো যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন আমরা আসি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন আমরা দেখি যে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা সেই অর্থব্যবস্থাকে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলবো। তাহলে চলো যাই আমরা এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এর বেশ কিছু পয়েন্ট আছে, এগুলো পয়েন্টগুলো আমরা পয়েন্ট আকারে মনে রাখলেই তোমরা পরীক্ষায় পারবে আশা করি। তাহলে এখন আমরা আলোচনা করব ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য সমূহ। এখন দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য আছে, তাহলে আমি বৈশিষ্ট্যগুলো একটু লিখি আগে। 1 নম্বর হলো কি সম্পদের ব্যক্তিগত মালিকানা। এখানে মূল বিষয়টা কিন্তু সম্পদের ব্যক্তিগত মালিকানা, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কারণ যেখানে আমরা আলোচনা শুনব যে সব কিছু থাকবে ব্যক্তিগত মালিকানায়, অর্থাৎ উৎপাদন, তারপরে তোমার ভোগের স্বাধীনতা, সব কিছুর ক্ষেত্রে ব্যক্তি বা সমাজ যত সম্পত্তি থাকবে সব কিছু ব্যক্তিগত মালিকানা থাকবে, রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না। তাহলে এখানে একটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তিগত মালিকানা।
এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে এই পয়েন্টটা যদি মনে থাকে তাহলে আমরা এখানে বুঝতে পারবো যেটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা বলা হচ্ছে। 2 নম্বর হলো উদ্যোগের স্বাধীনতা। এখানে যে কেউ যে কোনো বিষয় উদ্যোগের স্বাধীনতা। দেখো, উদ্যোগের স্বাধীনতা বলতে কি বুঝি, যে ধনতান্ত্রিক অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা। এখানে প্রত্যেক ব্যক্তি উৎপাদনের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবে, কি উৎপাদন করবে, তোমার কোথায় উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, সব সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বা স্বাধীনভাবে, কেউ কিছু হস্তক্ষেপ করতে পারবে না যে এই দ্রব্যটি উৎপাদন করতে পারবে না, এটা উৎপাদন করা এতটুকু করা যাবে, এটা বেশি করা যাবে, এটা কম করা যাবে, এরকম কোনো বাধা নিষেধ থাকবে না। অর্থাৎ উদ্যোগের যে কোনো দ্রব্য সামগ্রী স্বাধীনভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে। এরপর 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো মুনাফা অর্জন। এখানে কিন্তু যারাই কাজ করবে তারা সবাই লাভের উদ্দেশ্যে, মুনাফা অর্জন। এই আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো কি, যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা বাজার অর্থব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন। এখানে মুনাফা হলো মুখ্য উদ্দেশ্য। এখানে ব্যক্তি কল্যাণ বা সমাজের কল্যাণের থেকে ব্যক্তির মুনাফার বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে সব কিছু মুনাফার উদ্দেশ্যকে নিয়েই পরিচালিত হবে। যেখানে লাভের বিষয়টা নেই সেখানে উৎপাদনকারী উৎপাদন করবে না, এই বিষয়টা এখানে কাজ করবে। এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর আসে 4 নাম্বার, সেটা হলো যে ভোক্তার সার্বভৌমত্ব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায়, সার্বভৌমত্ব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ভোক্তার সার্বভৌমত্ব মানে কি, একজন ভোক্তা বা যে দ্রব্য সামগ্রী ক্রয় করবে, যা ভোগ করবে, সে তার ইচ্ছামতো দ্রব্য সামগ্রী ভোগ করতে পারবে, এখানে কোনো বাধা নিষেধ থাকবে না। এটাই হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। তার মানে কি, এটা আমরা যেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করি, আমরা আমাদের রাষ্ট্রের ভিতরে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারি, যে কোনো জায়গায় বসবাস করতে পারি, যে কোনো জায়গায় জায়গা জমি কিনতে পারি, এটাই হচ্ছে একটা মানুষের সার্বভৌমত্ব। ঠিক ভোক্তার সার্বভৌমত্ব ধনতন্ত্রের অর্থব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রত্যেক ব্যক্তি নিজের পছন্দের মতো দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে, ভোক্তার রুচি চাহিদা অনুযায়ী উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। এই জন্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ভোক্তার সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী বলা হয়। অনেক সময় তোমার খ নম্বরে সৃজনশীল কোশ্চেন আসে যে ভোক্তার সার্বভৌমত্ব বিষয়টি কোন অর্থব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে আমরা এই কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবো শিক্ষার্থী বন্ধুরা, যে ভোক্তার সার্বভৌমত্ব যে বিষয়টি বলা হচ্ছে সেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে স্বীকার করে নেওয়া হয় যে ভোক্তা তার স্বাদের মতো দ্রব্য সামগ্রী ভোগ করতে পারবে, এখানে তার কোনো বিধিনিষেধ থাকবে না। এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা পয়েন্ট বলতে পারো। এরপর আসো 5 নম্বরে অবাধ প্রতিযোগিতা। এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অবাধ প্রতিযোগিতা। খেয়াল করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবাধ প্রতিযোগিতা বিষয়টি কি জানো? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভিত্তি হলো প্রতিযোগিতা। মুনাফার বৃদ্ধির জন্য কী হবে, সবাই কিন্তু লাভের জন্য কাজ করবে। এখানে যে দ্রব্য সামগ্রী যে ইচ্ছামতো দ্রব্য সামগ্রী উৎপাদন করলে হবে না, এখানে কিন্তু একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা হবে অদৃশ্যভাবে। তার মানে আমি একটি কলম উৎপাদন করি, তুমি একটি কলম উৎপাদন করো, কিন্তু দুইজনের দ্রব্য সামগ্রীর নাম কিন্তু একই, কিন্তু এর মধ্যে ভিতরে ভিতরে দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে আমার দ্রব্যটা যেন মার্কেটে বেশি চলে বা বেশি দ্রব্য সামগ্রী ভোক্তারা ভোগ করতে পারে, সেই হিসাবে আমি দ্রব্য সামগ্রীর মান বজায় রাখবো। এই জন্য একজন আরেকজনের সাথে এখানে প্রতিযোগিতা থাকে। এটাই হচ্ছে অবাধ প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিযোগিতা বিরাজমান করে, সেটা অবাধে, কেউ কারোর রেস্ট্রিকশন করতে পারবে না। যেমন আমাদের দেশে খেয়াল করো যে সাবান উৎপাদিত হচ্ছে, একই নাম দিয়ে কিন্তু সাবান সবই, কিন্তু লাক্স সাবান বা অন্য সাবান কিন্তু বেশি ভালো চলে, অন্য সাবানগুলো চলে না। এখানে কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত আছে। সাবান উৎপাদন করলেই হবে না, সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের খেয়াল থাকবে যে আমার উৎপাদিত দ্রব্যটা যেন মার্কেটে বেশি চলে, তাহলে আমি বেশি মুনাফা অর্জন করতে পারবো। সেক্ষেত্রে কী করে, সে অন্য কোম্পানির থেকে তার দ্রব্য সামগ্রীর ভিন্নতা আনার জন্য সে হয়তো মান তার থেকে আরও উন্নত করে, যার ফলে তার দ্রব্যটা মার্কেটে বেশি চলে বা ভোক্তারা বেশি ভোগ করে। এই বিষয়টাও ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে অবাধ প্রতিযোগিতা। এরপর আসো 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো ব্যক্তি স্বাধীনতা। এখানে ব্যক্তি স্বাধীনতা।
দেখো, ধনতন্ত্র অর্থব্যবস্থার ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি। এই ধরনের অর্থব্যবস্থা উৎপাদন, ক্রেতা বা ভোক্তা, বিক্রেতা সবাই ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। উৎপাদক তার ইচ্ছামতো দ্রব্যসামগ্রী উৎপাদন করে এবং ভোক্তা তার রুচি পছন্দ অনুযায়ী দ্রব্যসামগ্রী ক্রয় করে। বিক্রেতা তার সুবিধামতো বাজারে দ্রব্য সরবরাহ করে। শ্রমিক তার ইচ্ছামতো স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে কাজ করতে পারে। এটাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। তাহলে ব্যক্তি স্বাধীনতার বিষয়টা কী শিক্ষার্থী বন্ধুরা? যে একজন উৎপাদনকারী ইচ্ছামতো দ্রব্য উৎপাদন করতে পারবে, একজন ভোক্তা তার ইচ্ছামতো দ্রব্যসামগ্রী ভোগ করতে পারবে, একজন শ্রমিক তার ইচ্ছামতো জায়গায় সে কাজ করতে পারবে। এটাই হচ্ছে ব্যক্তির স্বাধীনতা। তার মানে তুমি ব্যক্তির কোনো বিষয়ে তুমি হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এখানে কোনো রকম হস্তক্ষেপ থাকে না, এটা অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে তোমার সেই অদৃশ্য শক্তিটা হলো কি, যে বাজার অর্থনীতি, বাজার অর্থব্যবস্থা। তাহলে বাজার অর্থব্যবস্থা হলো কি, যেখানে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হবে। অর্থাৎ ক্রেতা বিক্রেতা দ্রব্য সামগ্রীর দাম নির্ধারণ করবে। আমরা দেখব যে মার্কেটে যাওয়ার পরে কোনো দ্রব্য কিনতে গেলে আমরা কি করি, যে সেই দ্রব্যের দাম জিজ্ঞাসা করি। বিক্রেতা বেশি দাম বিক্রি করতে চায়, আমি কম দামে কিনতে চাই। এক পর্যায়ে দুজনের দাম কষাকষি দর কষাকষি করে একটা দাম নির্ধারিত হয়। এটাই কিন্তু বাজার অর্থব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দ্রব্য সামগ্রীর দাম নির্ধারণের একটা বড় প্রক্রিয়া, যেখানে বিক্রেতা ইচ্ছামতো দ্রব্য দাম নির্ধারণ করলে হবে না। যে যোগান দেওয়ার ক্ষমতা বিক্রেতার কাছে আছে, কিন্তু চাহিদার ক্ষমতা কিন্তু তার কাছে নেই। অর্থাৎ ক্রেতার এখানে একটা বড় ভূমিকা আছে। সেটাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বিষয়। তাহলে ব্যক্তি স্বাধীনতার বিষয়টি আমরা বুঝলাম। এখন আমরা আসব যে আয় বন্টন অসমতা। দেখো, আমরা উপর থেকে একটু মুছে আছি, 7 নম্বর পয়েন্ট। এই পয়েন্টগুলো আলোকে যদি আমরা লিখি বা পয়েন্টগুলো যদি আমাদের মুখস্থ থাকে বা এই সম্পর্কে ধারণা থাকে, তাহলে তুমি সৃজনশীল কোশ্চেনটা পড়েই বুঝতে পারবে যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কথা বলা হচ্ছে। এখন আসুন নাম্বার 7, শ্রেণীবিভক্ত সমাজ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, শ্রেণীবিভক্ত সমাজ। বিভক্ত সমাজ, খেয়াল করো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা দুর্বল সাইড বা আমরা একটু দুর্বল সাইড, সেটা হলো কি, এখানে তোমার শ্রেণীবিভক্ত সমাজ, যেখানে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে। ধনী শ্রেণীর লোকটা বেশি ধনী হবে, দরিদ্র শ্রেণী বেশি দরিদ্র হতে থাকবে। এটা শ্রমিক শোষণের বিষয়টি এখানে স্বীকার করে নেওয়া হয়। এখানে এই জন্য বলা হচ্ছে শ্রেণীবিভক্ত সমাজ। অর্থাৎ যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এখানে সম্পদের মালিকানার ভিত্তিতে সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত প্রভৃতি বিভিন্ন শ্রেণীর উদ্ভব হয়। ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা গোটা সমাজ একটি শ্রেণীবিভক্ত সমাজে পরিণত হয়। যেটা আমরা আমাদের দেশে লক্ষ্য করি, যে কেউ কেউ বলে, তোমরা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে, যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। তাহলে এখানে দেখো শ্রেণী বিভক্ত হয়ে গেছে। কিন্তু আমরা মানুষ কিন্তু সমাজের মধ্যে আমাদের সম্পদের কারণে আমাদের বিভক্ত হয়ে গেছে বা ক্লাসিফিকেশন তৈরি হয়ে গেছে, যে আমি নিম্ন মধ্যবিত্ত, আমি মধ্যবিত্ত, আমি উচ্চবিত্ত। ঠিক আছে, তাহলে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কিন্তু এটা স্বীকার করে নেওয়া হয় যে এখানে যে শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা কার্যকর থাকবে, যে এখানে যে ধনী দরিদ্র শ্রেণীর যে বিষয়টা সেটা এখানে থাকবে। এরপর আসে নাম্বার 8 নম্বরের বিষয়টা আসছে, সেটা হলো আয় বন্টন ও অসমতা। আয় বন্টনে অসমতা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করো। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য হলো যে আয় বৈষম্য। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদন উপকরণের উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে, সমাজের আয় বন্টনে অসমতা দেখা দেয়। দেশের সম্পদের বেশিরভাগ মুষ্টিমেয় পুঁজিপতি হাতে কেন্দ্রীভূত থাকে, ফলে সমাজে ব্যাপক আয় বন্টনে অসমতা থাকে। যেটা আমরা দেখি যে ধনী শ্রেণীর মানুষের কাছে যার জমি আছে, বাড়ি আছে, তো একের পর এক 8-10টা বাড়ি আছে, আর যার কিছুই নেই, যার অনেকের আছে কিছুই নেই। তাহলে এই যে একটা আয় বন্টনের অসমতা আছে এখানে, সেটাই সেই বিষয়টা এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আয় বন্টনের অসমতা। অর্থাৎ ধনী শ্রেণী ধনী হইতেই থাকবে, আর দরিদ্র শ্রেণী আরও দরিদ্র হইতে থাকবে। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 9 নম্বর পয়েন্ট আমরা খেয়াল করি। এখানে দেখো শ্রেণী শোষণ। শ্রেণী শোষণ, এখানে ধনী শ্রেণী দরিদ্র শ্রেণীর মানুষদেরকে শোষণ করবে। সেই শোষণটা হলো কি, যে বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শ্রমিকদের কম মজুরি প্রদান করে, বিভিন্নভাবে শোষণ করে থাকে। শ্রেণীগতভাবে দুর্বল হয়
শ্রমিকরা দর কষাকষির মাঝে পুঁজিপতির নিকট থেকে ন্যায্য সুযোগ সুবিধা আদায় করতে পারে না, ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার শ্রেণী শোষণ এবং শ্রেণী সংঘাত বিরাজমান করে, যেটা আমরা প্রায় দেখি যে গার্মেন্টস শ্রমিকরা দেখো রাস্তায় অবরোধ করে থাকে, ধর্মঘট করে থাকে। কারণ কি? তাদের ন্যায্য মজুরিটা দেওয়া হয় না। কারণ কি? যে তারা সংখ্যালঘু, যারা শ্রমিক শ্রেণী এবং যারা মালিক পক্ষ তারা অনেক ধনী শ্রেণী, যার ফলে তাদের সাথে সংঘাত বা কোনো দর কষাকষি করে তারা লাভবান হতে পারে না, যার ফলে তারা কম মজুরিতে কাজ করে। এর ফলে কি হয় যে মালিক পক্ষ বা পুঁজিপতিরা দরিদ্র শ্রেণীর শ্রমিকদের শোষণ করে। এটাই হচ্ছে বলা হচ্ছে শ্রেণী শোষণ বিষয়টা এখানে উল্লেখ থাকবে, যে শ্রমিকদের কম মজুরি প্রদান করে তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হয়, যার ফলে এরপরে শ্রেণীর শোষণ এবং শ্রেণীর সংঘাত থাকে। দেখবা যে প্রায় মালিক পক্ষ শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত হতেই থাকে, যে এই মজুরি নিয়েই বা বেতন ভাতা নিয়েই। কারণ কি? মালিক পক্ষ সবসময় চায় যে এই শ্রমিকদেরকে কম মজুরি দেয়া, কম সুযোগ সুবিধা দেয়া, যার ফলে কী হবে? এখানে একটা শ্রেণীর শোষণ বা শ্রেণীর সংঘাত বিরাজ করে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এরপর আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমরা এটা খেয়াল করি। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে স্বয়ংক্রিয় দামটা কি? দেখো, নিজে নিজে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হবে। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনীতির উৎপাদন বন্টন নিয়ন্ত্রণ করার জন্য কোনো পরিকল্পনা বা সরকার থাকে না। বাজারে কোনো পণ্যের দাম চাহিদা যোগানে ঘাত প্রতিঘাতে নির্ধারিত হয়ে থাকে। দাম নির্ধারণ এই পদ্ধতি হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ আমি একটু আগেই যে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, যে তোমার ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উৎপাদন পদ্ধতি বা বিষয়টা হলো কি, তুমি দ্রব্যসামগ্রী উৎপাদন করবে, উৎপাদন করার পরে তোমার দ্রব্যটা মার্কেটে যাবে, বাজারে যাওয়ার পরে একজন ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি করে যে দাম নির্ধারিত হবে সেটাই হচ্ছে বাজার অর্থনীতির দাম। আর এই দামটাকে বলা হয় স্বয়ংক্রিয়। তার মানে তুমি একটা কলম উৎপাদন করলে, সেই কলমের বাজারে যে দাম বললে যে কলমের দাম হলো 100 টাকা, কিন্তু ক্রেতা দেখে বললো যে না ভাই, এটার দাম 100 টাকা হতে পারে না, এটার দাম হতে পারে 50 টাকা। তারা বললো যে না ভাই 50 টাকা না, আপনি 60 টাকা দেন। তারা বললো না ঠিক আছে ভাই 55 টাকা। এক পর্যায়ে ক্রেতা বিক্রেতা দুইজনে 55 টাকায় রাজি হয়ে গেল। এই দাম যে এই যে কলমের দামটা নির্ধারিত হলো, এটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলা হচ্ছে, যেখানে চাহিদা যোগানে অর্থাৎ ক্রেতা বিক্রেতা দর কষাকষি করে যে দাম নির্ধারিত করে সেই দামটাকে আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলবো। এটা কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে যার মতো দ্রব্য সামগ্রী উৎপাদন করবে, কিন্তু উৎপাদন করলে হবে না, সেই উৎপাদিত দ্রব্যটা যদি গুণাগুণ ভালো না থাকে তাহলে ক্রেতারা কিন্তু কিনবে না। না কিনলে কী হবে? এই উৎপাদনকারী প্রতিষ্ঠান লোকসানের মুখে সম্মুখীন হবে। একটা পর্যায়ে কী হবে? সেই উৎপাদন থেকে, সেই শিল্প কারখানা থেকে বা সেই প্রতিষ্ঠান থেকে সে সরে যাবে। এইভাবে কি এখানে তোমার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, যে বাজার অর্থনীতির একটা মূল বৈশিষ্ট্য হলো দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হবে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তার দ্রব্যের ইচ্ছামতো দাম নির্ধারণ করলে সেই দামে দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারবে না। ঠিক আছে, এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা আবার একটু বলি। যে দাম নির্ধারণের, যে বাজারে কোনো পণ্যের দাম চাহিদা যোগানের ঘাত প্রতিঘাত, অর্থাৎ ক্রেতা বিক্রেতারা দর কষাকষি করে যে দাম নির্ধারণ করে সেটা হলো স্বয়ংক্রিয় দাম। তাহলে এটাই হচ্ছে কি, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস শেষ করার আগে আজকের ক্লাসটাকে আবার একটু মূল্যায়নের দিকে যাই। যে তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি, তোমরা ইনবক্স করতে পারবে, সংজ্ঞাটা লিখে দিতে পারো। তারপরে অর্থব্যবস্থা বলতে কি বুঝি, এটাও তোমরা ইনবক্স করতে পারো। তারপরে বলতে আমরা কি বুঝি, যে অর্থব্যবস্থার প্রকারভেদ, বর্তমান বিশ্বে কত ধরনের অর্থব্যবস্থা কার্যকর আছে, এটা আশা করি তোমরা বলতে পারবে। এবং যদি আমি বলি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো, আশা করি তোমরা পারবে। এই ক্লাসটি যারা এখন তোমরা দেখছো এবং তারা অন্য বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও, কারণ এই ক্লাসের আলোকেই আমরা প্রথম এমটি পরীক্ষা নিতে যাচ্ছে হারুনমালা ডিগ্রি কলেজ। তোমরা অলরেডি সিলেবাস এবং নোটিশ পেয়ে গেছো, পরীক্ষার শিডিউল আমরা দিয়ে দিচ্ছি, সেই আলোকে পরীক্ষা হবে। এবার সেখান থেকে এই বিষয় থেকে কোশ্চেন আসবে, তোমরা আশা করি এই পয়েন্টের আলোকে লিখলে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এখন দেখ, একটা সৃজনশীল কোশ্চেন হয় এরকম, আমরা যশোর বোর্ড 2019 সালে আসছে যে এদেশ বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, ভোক্তার স্বাধীনতা ও সম্পদের ব্যক্তিগত মালিকানা। তার মানে তোমার একটা গল্প আকারে থাকবে যে একটা দেশ বা মিস্টার রহিম এ দেশে গেল, সে দেশে যে দেখলো কি,
যে সব কিছু উৎপাদন ব্যবস্থা ব্যক্তি মালিকানা হয়, ভোক্তার স্বাধীনতা থাকে এবং শক্ত সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে। এখন দেখো এখানে বলছে কি যে গ নম্বরের কোশ্চেনটা যে এ দেশের কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান, উদ্দীপকের আলোকে উল্লেখ বৈশিষ্ট্য ছাড়া আরও তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তার মানে এখানে তিনটি বৈশিষ্ট্য আছে, উৎপাদন বৃহৎ উৎপাদন ব্যবস্থা, ভোক্তার স্বাধীনতা এবং সম্পদের ব্যক্তিগত মালিকানার এই যে তিনটি বৈশিষ্ট্য আছে, এ বাদে আরও তিনটি বৈশিষ্ট্যের কথা বলছে। তাহলে আমরা বুঝতে পারছি যে উদ্দীপকের যে অর্থব্যবস্থার কথা বলা হচ্ছে সেই অর্থব্যবস্থা হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এইটা বলার পরে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা বলবো এবং কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করে দিলে হয়ে যায়। এরপরে বলছে দেখো যে আরেকটা দেশ বি আরেকটা দেশ, এরকম দুইটা দেশ দেওয়া থাকবে। আজকের ক্লাসে আমরা অন্য বিষয়টি নিয়ে আলোচনা করব, আবার পরবর্তী ক্লাসে আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি শিখতে পারলাম বা জানতে পারলাম সেটা হলো কি যে অর্থব্যবস্থা কী বা অর্থব্যবস্থার সংজ্ঞা, অর্থব্যবস্থার প্রকারভেদ এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কী কী। এই বিষয় এটা কিন্তু একবার অর্থনীতির প্রথম অধ্যায়ের খুব সোজা একটা টপিক। যে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে। উৎপাদন সম্ভাবনা রেখা যদি আসে তাহলে অর্থব্যবস্থার কোশ্চেন আসবে না, অর্থব্যবস্থার কোশ্চেন আসলে উৎপাদন সম্ভাবনা রেখা কোশ্চেন আসে না। তার মানে কি আমাকে যে কোনো একটা পার্ট যদি দুইটা পার্ট যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে এখান থেকে আমি একটা কোশ্চেন পরীক্ষা অবশ্যই পারব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি, বিশেষ ক্লাসটি তোমাদের উপকারে আসবে। তো তোমরা এতক্ষণ ধরে যারা আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।